TOEFL রাইটিং কমন মিস্টেকস। আমরা অনেক সময় এটা দেখে থাকি, আমাদের অনেক ছাত্ররা পরীক্ষা দিয়ে এসে বলে, স্যার TOEFL-এ অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু রাইটিং এ স্কোর আসে নাই, আমার এক্সপেক্টেড স্কোর হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন? অনেক সময় অ্যাকচুয়ালি পরীক্ষা ভালো হয় না, কিন্তু আমাদের কাছে মনে হয় পরীক্ষা ভালো হয়েছে বিকজ অফ উইদাউট প্রপার নলেজ অফ দ্য এক্সাম প্যাটার্ন। অ্যাকচুয়ালি TOEFL আমাদের কাছে কি চাচ্ছে, কি দিতে হবে, কেন দিতে হবে, কিভাবে দিতে হবে, এটার যখন আমাদের ঘাটতি থাকে জিনিসটা বোঝার, তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, preferably number one platform in Bangladesh for TOEFL preparation or trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun, that is our motto, and following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি TOEFL প্রিপারেশন নিচ্ছেন, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, পরীক্ষা দিবেন আপনি, আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হবে, মান্থলি প্যাকেজ কিনবেন, অথবা হচ্ছে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসুন আমার কম্পিউটার স্ক্রিনে। TOEFL রাইটিং মিস্টেকস, এখানে কি কি ধরনের মিস্টেক হয়ে থাকে? সর্বপ্রথম আমরা যদি মিস্টেকের ধরতেই চাই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে গ্রামার মিস্টেকস। মোস্ট কমন প্রবলেম, সেগুলো আমরা দেখব কোথায় কোথায় হয়। সর্বপ্রথম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কিছু জায়গা আছে, যেমন ধরেন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আই এম হয়, রাইট? পাস্ট টেন্স হলে আই ওয়াজ হয়, এবং ফিউচার টেন্স হলে আই উইল অথবা শ্যাল, আপনি ব্যবহার অনুযায়ী যেটা আসে। তাহলে এই যে তিনটার ভ্যারাইটি, যখন যেটার দরকার সেটাকে ব্যবহার করা, এইটাই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেঞ্জই হয় মূলত হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। মেইন ভার্বের তার তেমন কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। রং টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্ব যেটাই বলেন, রং টেন্সের একে অপরের সাথে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। আর্টিকেল মিসইউজ, এ এন্ড দা এর যে ব্যবহারগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ভুলত ভুল হয়ে থাকে। তাহলে দেখুন, হি গো টু ইউনিভার্সিটি এভরি ডে, এটা ভুল, দ্যাটস রং। কি হবে? হি গোস টু, কারণ এই যে গো ভার্বটা, এটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্ট হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। হি গোস টু ইউনিভার্সিটি এভরি ডে, দিস ইজ রাইট। আই ডিড আ মিস্টেক, যদিও এটা আপনার হচ্ছে শুনতে সঠিক শোনাচ্ছে, কিন্তু সঠিক কি হবে? I made a mistake, এটা ভুল, এইটা হচ্ছে সঠিক। Now, how to avoid? Learn basic sentence patterns. আপনার বেসিক যে সেন্টেন্স প্যাটার্ন আছে সেগুলো শেখার চেষ্টা করতে হবে। প্র্যাকটিস ডেইলি 10 সেন্টেন্সেস রাইটিং, প্রতিদিন 10টা সেন্টেন্স লেখার চেষ্টা করতে হবে। ফোকাস অন দিস 3 রুলস, এই তিনটা রুলসে প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে খুবই জরুরি ভাবে। হি, শি অথবা ইট যদি সাবজেক্ট হয়, ভার্বের শেষে এস বা ইএস আসবে। পাস্ট, ইউজ পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে। ইউজ এ এন ফর জেনারেল, দা ফর স্পেসিফিক। তার ওভারঅল কোনো কিছু বোঝালে এ এন, এবং একদম সুনির্দিষ্ট একটা কোনো কিছু বোঝালে দা ব্যবহৃত হবে। সো ট্রাই টু ফিগার আউট দেম। আরো ডিটেইল আলোচনা নিয়ে আমরা আসবো। এরপরে হচ্ছে নাম্বার 2, কমন মিস্টেকের ভিতরে এটা যেটা পড়ে সেটা হচ্ছে উইক সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে প্রবলেম কি? সিম্পল রিপিটেটিভ সেন্টেন্সেস, বারবার সিম্পল সেন্টেন্স ব্যবহার করা এবং একই সেন্টেন্স প্যাটার্ন বারবার ব্যবহার করা। লো স্কোর ইন গ্রামার এন্ড ভ্যারাইটি, এই জায়গাতে স্কোর কমে যায়। তো আমরা যদি এখানে দেখি যেটা আসতেছে সেটা হচ্ছে আই লাইক রিডিং, ইট ইজ গুড, ইট হেল্পস মি, আই লার্ন মেনি থিংস, সাউন্ডস চাইল্ডিশ এন্ড বেসিক। এই জায়গাতে আমরা আরেকটু বেটারমেন্ট কিভাবে করব? I enjoy reading because it is beneficial and helps me gain knowledge about various topics. তো এখানে আমাকে অনেক ধরনের যে বিষয় আছে সেগুলো অ্যাচিভ করতে সহযোগিতা করে। Now how to avoid, কিভাবে আমরা এটাকে একটু ইমপ্রুভ করতে পারি বা এই মিস্টেক থেকে বাঁচতে পারি? প্রথমত হচ্ছে ইউজ অফ, বিকজ, অলদো, while, which, that means আমাদের যে লিঙ্কার্স গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। কম্বাইন আইডিয়াস ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো ব্যবহার করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ল্যাক অফ ক্লিয়ার স্ট্রাকচার, নো ক্লিয়ার ইন্ট্রোডাকশন, বডি অর কনক্লুশন। ক্লিয়ার ইন্ট্রোডাকশন রাখতে হবে, একদম ক্লিয়ার। যদি পরিষ্কার না হয় তাহলে তো ঝামেলা।
বডিও ক্লিয়ার রাখতে হবে, কনক্লুশনও ক্লিয়ার, কিন্তু বোঝা যেতে হবে, রাইট? র্যান্ডম আইডিয়াস, নো অর্গানাইজেশন। আমি হচ্ছে এলোমেলো আইডিয়া দিয়ে দিলাম, কোনো ক্লিয়ার করলাম না, তাহলে তো হবে না, রাইট? এরপর হচ্ছে কারেক্ট স্ট্রাকচার ব্যবহার করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর টফেল রাইটিং। বেসিক টেমপ্লেট কি হতে পারে? প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা কোত্থেকে আসবে? প্যারাফ্রেজ কোয়েশ্চেন, আপনার যে প্রশ্নটা আছে সেটাকেই প্যারাফ্রেজ করেন। এরপর হচ্ছে গিভ ইউর অপিনিয়ন, আপনার নিজের মতামত দিন। বডি প্যারাগ্রাফ 1, রিজন 1, মানে একটা রিজন দিবেন, আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটার কেন আপনি পক্ষে বা বিপক্ষে যাচ্ছেন তার একটা রিজন, তারপরে হচ্ছে এক্সাম্পল। বডি প্যারাগ্রাফ 2, রিজন 2, এক্সাম্পল। এরপরে হচ্ছে আপনার কনক্লুশন, রিস্টেট অপিনিয়ন, আপনি ইন্ট্রোতে যা বলেছেন সেটাকে আপনি আবার প্যারাফ্রেজ করে বলবেন। আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে আমরা সাজালাম। ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর ইন আ গ্রুপ? আই প্রেফার স্টাডিং অ্যালোন, আমার মতামত দিলাম। বিকজ, এবার আমি কারণ দিচ্ছি, ইট অ্যালাউজ বেটার কনসেন্ট্রেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ফার্স্টলি, when I study alone, I can focus without distractions. আমি একটা বডি দাঁড় করালাম আর কি, আপনাদেরকে দেখালাম। Now number 4, no examples or weak ideas. তো প্রবলেম দেখি আমরা, জেনারেল স্টেটমেন্টস উইদাউট সাপোর্ট, যেটা হয় আর কি, আপনি শুধু ওভারঅল বলে যাচ্ছেন, সেটাকে কোনো সাপোর্ট দিচ্ছেন না, বা ওইটার মনে করেন সহযোগী আরো কোনো লজিক নিয়ে আসছেন না। টেকনোলজি ইজ গুড ফর স্টুডেন্টস, টু weak or low স্কোর। শুধুমাত্র এইভাবে বললে আপনার একটা জেনারিক আনসার দিলেন, কিন্তু বেটার আনসারটা কিভাবে হবে দেখেন, বেটার ভার্সন, এই টেকনোলজি ইজ গুড, এটাকে যদি আমরা বেটারমেন্ট করি তাহলে ব্যাপারটা এরকম আসবে। Technology is beneficial for students because it provides access to online learning platforms such as video lectures and practice tests. For example, many students use online resources to improve their English skills. এরপরে হচ্ছে how to avoid. Always use, for example, for instance, real life or simple logical examples, তার মানে উদাহরণ দিতে হবে। উদাহরণ না দিলে আপনি রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবেন না। নাও নাম্বার 5, রিপিটিং সেম ওয়ার্ডস। তাহলে প্রবলেম কি? ইউজিং সেম ওয়ার্ড এগেইন এন্ড এগেইন, এটা ব্যবহার করা যাবে না। গুড গুড গুড, বারবার আপনি গুড ব্যবহার করছেন, এটা হবে না। তাহলে বেটার ভার্সন কি? গুডের পরিবর্তে আপনি বেনিফিশিয়াল ব্যবহার করেন, ইউজফুল ব্যবহার করেন, ইফেক্টিভ ব্যবহার করেন, ভ্যালুয়েবল ব্যবহার করেন, তার মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। এখন অ্যাভয়েড কিভাবে করবেন? লার্ন সিনোনিমস ফর কমন ওয়ার্ডস, লাইক ইম্পর্টেন্ট এর জন্য ক্রুশিয়াল শেখেন, এসেনশিয়াল শেখেন, বিগ এর জন্য সিগনিফিক্যান্ট, মেজর শিখেন, গুড এর জন্য বেনিফিশিয়াল শিখেন। তার মানে কিছু যে ওয়ার্ড গুলো আমরা রেগুলার লাইফে ব্যবহার করি সেগুলোর শিখতে হবে আমাদেরকে। ওকে, নাও নাম্বার 6, মেমোরাইজড অর ফেক টেমপ্লেটস। এই জায়গাতে আমরা অনেক সময় ধরা খেয়ে যাই। ইউজিং unnatural or memorized sentences. Since the dawn of civilization, humans have always debated. Too robotic and too sarcastic. এগুলো বোঝা যায় যে সার্কাজম হচ্ছে এখানে। তো বেটার কি, in my opinion, this issue is important because keep it simple and natural. এই দিকে রাখার চেষ্টা করতে হবে। Now number 7, spelling mistakes. Environment, এখানে n মিসিং হয়ে গেছে। গভর্নমেন্ট, এখানে n মিসিং। তাহলে সলিউশনটা কি? প্র্যাকটিস কমন টফেল ওয়ার্ডস, যেমন এনভায়রনমেন্ট এখানে এম দিয়েছি, ঠিক আছে। গভর্নমেন্ট, এডুকেশন, ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডগুলো আপনাকে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। রাইট স্লোলি, চেক লাস্ট 1 মিনিট, আপনি যেটাই লেখেন সঠিকভাবে লেখার চেষ্টা করেন এবং লাস্টে 1 মিনিট বজায় রাখেন বা 1 মিনিট বরাদ্দ রাখেন এটাকে চেক করার জন্য। গোয়িং অফ টপিক, এটা আরেকটা বড় সমস্যা, বিশেষ করে আমাদের যারা বাঙালি আছি তাদের ক্ষেত্রে। লিখতে লিখতে আমরা টপিকের বাইরে চলে যাই। নট আনসারিং দ্য কোয়েশ্চেন প্রপারলি। তো কোয়েশ্চেন যদি বলে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইউ অনলি ডেসক্রাইব দ্য টপিক, নো অপিনিয়ন। আপনার নিজের মতামত কিন্তু এখানে দিতে বলে নাই, যদি বলে তাহলে বলবে আলাদা করে, গিভ ইউর ওন অপিনিয়ন, তখন আপনি দিবেন, তার আগ পর্যন্ত না। তাহলে সলিউশন কি? অলওয়েজ গিভ ক্লিয়ার অপিনিয়ন, স্টে ফোকাসড, আই স্ট্রংলি এগ্রি দ্যাট, অথবা যদি ডিসএগ্রি করেন তাহলে ডিসএগ্রি। পুয়ার টাইম ম্যানেজমেন্ট, তাহলে প্রবলেম কি বলছে? রাইটিং টু স্লো, নো টাইম টু চেক। ওকে, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি, ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, খেয়াল রাখতে হবে 2 মিনিট প্ল্যান করবেন, 20 মিনিট হচ্ছে লিখবেন এবং 3 মিনিট হচ্ছে চেক করবেন। এইভাবে আপনি এটাকে সাজাবেন বা টাইমের অ্যালোকেশনটা করবেন। নো প্যারাফ্রেজিং, ইম্পর্টেন্ট ফর টোফেল। কপিং কোয়েশ্চেন, প্রবলেম হচ্ছে এটা। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা সাপোজ ধরেন আপনার কোয়েশ্চেন, এগ্রি অর ডিসএগ্রি দ্যাট টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট, আই এগ্রি দ্যাট
টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে চেঞ্জ করেন বা হুবহু রাখেন তাহলে সমস্যা, একটু প্যারাফ্রেজ করতে হবে। ইন টুডেজ ওয়ার্ল্ড টেকনোলজি প্লেস আ ক্রুশিয়াল রোল এন্ড আই স্ট্রংলি বিলিভ ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, প্যারাফ্রেজ করলেন। এখন ফাইনালি আপনাকে আমি যে কয়েকটা জিনিস আবার একটু সাজিয়ে দিব, সেটা হচ্ছে ইউজ ক্লিয়ার স্ট্রাকচার, write two strong reasons, add examples, use connectors like because, however and therefore, avoid grammar mistakes and check spelling at the end। এই কাজগুলো ঠিকঠাক মতো করতে হবে আপনাকে রাইটিং এ। ওকে, এবং প্রো টিপ, TOEFL writing is not about big vocabulary, it is about clarity, organization and correct grammar। এই তিনটা জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার জন্য মনে করেন মোর দেন ইনাফ। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, সবগুলো ডিটেলস দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন। এখন একটু কথা, আপনি যদি TOEFL রাইটিং এর যে দুইটা কোয়েশ্চেন টাইপ আছে বা তিনটা কোয়েশ্চেন টাইপ আছে সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, এই লেসনটি কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে। দয়া করে আমাদের চ্যানেলে TOEFL রাইটিং যে প্লেলিস্ট আছে সেখানে যান। 2026 এর যে আপডেট আছে পার্ট 1 2 3 এর যে ক্লাস আছে সেটা একটু ভালো করে দেখেন। যেমন প্রথম পার্ট হচ্ছে সেন্টেন্স মেকিং, এখানে আপনাকে পার্ট পার্ট দেওয়া থাকবে, সেখান থেকে সেন্টেন্স মেক করতে হবে। এরপরে হচ্ছে একটা মেইল রাইট করতে হবে আপনাকে। তারপরে হচ্ছে আপনার একটা রেসপন্সিভ রাইটিং লেখা লিখতে হবে, একাডেমিক রাইটিং লিখতে হবে। তো এর উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের এখন রাইটিং যে তিনটা পার্ট, তো সেগুলো যদি না বুঝেন তাহলে এই লেসনটা আপনার ক্লিয়ার হবে না, দেখেও কোনো লাভও পাবেন না। তো দয়া করে আগে সেগুলো দেখেন, এই লেসনটি যদি তারপরে দেখেন আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই লেসনে আমরা যে পিডিএফ লেকচারটি যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। সামনে আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, যেটা nobody can help you, only you can help yourself, because self help is the best help. Thank you for watching until now. Let's meet in some other video. Have a nice time. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.